এইবারে ধরে নেবো কবি গানের একটা পালা, আর পালাটি ধরেছি কিনা আমাদের বেরিয়ে যাবে জ্বালা। তবে জ্বালাটা ধরার আগে আমাদের একটু পরিচয়টা জানিয়ে দেওয়া প্রয়োজন। যতই হোক এখন আর আমাদের পরিচয় দেওয়ার দরকার নেই। এই পশ্চিম বর্ধমান জেলায় একমাত্র আমরা এই এক দুজনে কবিয়াল আছি, তাও কম বয়সের এই পশ্চিম বর্ধমান জেলার। আমার পরিচয়টা একটু জানিয়ে দেওয়া দরকার। আমার নাম কি, আমার পাল্লাদারের নাম কি? আমার নাম হচ্ছে মা শ্রী নিমাই চ্যাটার্জি। শ্রেণীগত আমি হচ্ছি ব্রাহ্মণের ছেলে। আমার বাড়ি কোথায় না আপনাদের ঠিক পাশাপাশি। আমার পোস্ট অফিস সামডি, থানা হচ্ছে সালানপুর, গ্রামের নাম হচ্ছে ফুলবেড়িয়া। আমার নাম নিমাই চ্যাটার্জি। ইউটিউবে আমার নাম সার্চিং করলে আমাদের বহু ভিডিও চলে আসবে। আমার যেটি প্রতিপক্ষ পাল্লাদার, মানে আমার যেটি প্রধান শত্রু, এই ছোড়াতে আমার কেউ শত্রু নেই। না না, আমার শত্রুকে জানেন? ভিজে বিড়ালটা তখন ওই ঘরটাতে শালা ধুতি পড়ছে, এখনই শালা চলে আসবে। তার নাম হচ্ছে অলোক দাস। বাঁকুড়া জেলায় বাড়ি, গঙ্গা জলঘাটি থানা, রাধা মাধবপুর গ্রাম। দুটি জায়গায় দুটি দল পৌঁছে গেছি, যথেষ্ট সম্মানও পেয়েছি। এবার লড়াইটি করব, লড়াইটি করব। ওরে ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা। গাইবারে কবি গান, আমার গাইবারে কবি গান, গাইবারে কবি গান। ওরে এইবারে কবি গানের পালা ধরে যায়। ঠান্ডাতে অযথা দেরি করবো নাই, দাঁড়ান। এইবারে কবি গানের পালা। ওমা, এইবারে আমরা পালা গানে আমরা ব্রতী হয়ে যাব। পরিচয় জানিয়ে দেওয়া হয়ে গেছে, বন্দনা গান শেষ, এইবার আমাদের পালা। আর পালাটি ধরেছি কিনা আমাদের বেরিয়ে যাবে জ্বালা। আমরা যখন ভেতরে ছিলাম আমাদেরকে বলেছিল একটু ধার্মিক নিয়ে আলোচনা, কারণ কবি গান তো সবসময় বাবা ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে সবসময় মনে করেন ভালো লাগে না। তবুও একজন এসে পর আমাদেরকে বলেছে, দাদা একটা কাজ করবেন, আপনারা ওই শিব দুর্গা পালাটা করবেন। আপনারা আজকে 10 জন শ্রোতা বসে রয়েছেন, আপনারা বলুন ওইটা চলবে তো না অন্য কোনো করব? চলবে ফাইনাল? বাস, যখন বলে দিয়েছে ভাই আর কিছু বলার নাই। কারণ পার্টি যেদিকে বলবে নেতা আপনার সেই দিকেই ছুটবে। আজকে একদিকে শিব এবং একদিকে দুর্গা, একদিকে দুর্গা। ও মা, আজ আমাদের হর পার্বতীর লড়াই মা। কারণ এই আপনারা যে নাম যজ্ঞ শুরু করছেন, আজকে পালাটাও খুব সুন্দর ধরিয়েছেন। কেন না, এইটা হচ্ছে বৈষ্ণবগত নাম, আর সবদিকে পরম বৈষ্ণব হচ্ছে একমাত্র দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের ছাড়া পরম বৈষ্ণব আর এই ত্রিজগতে আর কেউ নেই। তাহলে আজকে একদিকে স্বয়ং মহাদেবকে রাখবো এবং একদিকে তার স্ত্রী সতী নারী দুর্গা। এই নিয়ে আজকে আমাদের লড়াইটা। একজন আসরটিতে দাঁড়িয়ে প্রমাণ করবে যে দাম রয়েছে তো একমাত্র দেবাদিদেব মহাদেবের দাম রয়েছে, মানে শিব ঠাকুরের দাম রয়েছে। সে হবে স্বামী, আর তার স্ত্রী কার নাম বললাম? সতী নারী দুর্গা। একজন স্ত্রীর দিকে মানে বইয়ের দিক হয়ে বলবে সে হবে দুর্গা। সে বলবে এই জগতে একমাত্র শ্রেষ্ঠতা একমাত্র দুর্গা। একজন মহাদেবকে বড় করবে, একজন দুর্গাকে বড় করবে। পালামা নির্বাচিত হয়ে গেল। আপনাদের একটুকু সামান্য ডিউটি, কারণ আমাকে দেখেই বুঝতে পারছেন নিয়ম ছকরা কচি কাচা কি হলোই 7-5 বাবা কিছু বুঝি না। মনে করুন কাউকে জিজ্ঞাসা না করে নিজের থেকে যদি শিব ঠাকুরের দিকে যদি আমি দাঁড়াই, যদি মহাদেবের দিকে যদি আমি দাঁড়াই, ওই খ্যাঁকশিয়ালটি এসে কিন্তু ছেড়িয়ে দিবে না। 1 নম্বরের বদমাইশ এসেই বলবে ওই পালাটি পাল্লাদারের ভালো জানা ছিল। জিজ্ঞাসা না করিয়ে নিজে শিব সেজে গেল। আবার দুর্গার দিকে যদি আমি দাঁড়াই, তবুও এসে কথা তুলতে পারে ভাই। বলবে ওই পালাটি পাল্লাদারের ভালো জানাই আছে। জিজ্ঞাসা না করিয়ে নিজে দুর্গা সেজেছে। পালাটিকে নির্বাচন করেছেন 10 জনা, আমাদিকেও সাজিয়ে দেন না যে ঝগড়াই রইবে না। বলুন আজ আমি দেবাদিদেব মহাদেব শিবের দিকে বলবো না দুর্গা, কোন দিকটাই বলবো বলুন? শিবের দিকে। শিব শিব দুর্গা, শিব দুর্গা ওটা কি বলছেন? যে কোনো একদিকে বলুন, তাহলে ভারত পাকিস্তানের বর্ডারে দাঁড়ানো যায়। মহাদেব শিব ঠাকুর
আমি জানি তো যে আপনাদের গ্রামে বড় বড় ডাইরেক্টর রয়েছে, হ্যাঁ আমাকে দেখেই বুঝতে পেরেছে যে না ছেলেটা একবারে অরিজিনাল শিব ঠাকুরের মতন চেহারা, ঠিক 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 নাকি রে? অরিজিনাল। তবে কি শিবের একটুকু ওই ভুঁড়িটা বেশি, আমার একটুকু কম। বাহ বড় শিব না হতে পারি, মাঝারি তো বটে, হ্যাঁ মাঝারি মাঝারি নাকি বলো? আজ আমি মাঝারি শিব, আমি দেবাদিদেব মহাদেব, যতক্ষণ পর্যন্ত আসরটিতে দাঁড়িয়ে রইব আমি প্রমাণ করব যে দাম রয়েছে একমাত্র শিব ঠাকুরের দাম রয়েছে, মানে স্বামীদের দাম রয়েছে। বিশেষ করে দুর্গার কোনো দাম নেই, মানে ঘরের স্ত্রী মানে বউয়েদের কোনো দামটি নেই। এই নিয়ে আজকে আমাদের লড়াই। তাহলে আজ আমি দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর, আমার একটুকু পরিচয়টা জানিয়ে দেওয়া প্রয়োজন, নাকি রে? এ বাচ্চারা এই দেখ, আজ আমি শিব ঠাকুর, দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, আজ আমার সতী নারী দুর্গা আমার পাল্লাদার, তার সাথে আজকে আমার লড়াইটা হবে স্বামী স্ত্রীর ঝগড়া। ও মা, এই যে স্বামী স্ত্রীতে আমরা ঝগড়া করব মা, যে ঝগড়াটা প্রত্যেকটা বাড়িতে হয় মা, এই ছোড়া বলুন হরিপুর বলুন প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে। বাংলা করে বলতে গেলে ঘটি বাটি যদি এক কাছে থাকে শালা ঠুকাঠুকি হবে কই? হ্যাঁ হ্যাঁ নাকি? স্বামী স্ত্রী ঝগড়া ওইটা লেগেই আছে, পুরাণ পুঁথির থেকে প্রমাণ। লিখছেন কে না চাণক্য পণ্ডিত, এই যুদ্ধ কিন্তু বেশিক্ষণ টিকে থাকে না, এই যুদ্ধ বেশিক্ষণ টিকে থাকে না। কে লিখলেন জানেন? বিরাট একজন পণ্ডিত যার নাম হচ্ছে চাণক্য, তিনি লিখলেন কি না ওজা যুদ্ধ। ওজা যুদ্ধ ঋষির সাধ্য প্রভাতে মেঘডম্বরে দাম্পত্য ক্লহ শৈব বব্বা রম্বে লঘুক্রিয়া। ওজা যুদ্ধ অবর্গীজ অজ। এগো অজ মানে কি? অবর্গীজ অজ, অজ মানে কি কারো জানা নাই? অজ মানে কেউ জানেন না? অবর্গীজ অজ, অজ মানে হচ্ছে কি বলুন তো? ছাগল। ছাগল কি বলছেন? বিশেষ করে পাঁঠা ছাগল। বাহ এক বচন থেকে বহু বচন করার জন্য একটা আকার যোগ করেছে, মানে ওজা যুদ্ধ মানে ছাগল, দুটো পাঁঠা ছাগলের লড়াই। দেখবেন দুটো পাঁঠা ছাগল যখন লড়াই করে না, যে দেখে সে মনে মনে চিন্তা করে যে দু বেটায় মাথা ফুটাফুটি করে বসে রইবে, হ্যাঁ কিন্তু যখন ঢাঁসটা লাগার কথা মাঝে দেখবেন এক হাত ফাঁকা। বাহ সেরকম ভাবে যুদ্ধটা হয় না, কিন্তু আড়ম্বরীটা বিরাট। কবি গানটা একটু আট না করে দেখালে ভালো লাগে না। হ্যাঁ ওজা যুদ্ধ ঋষির সাধ্য। আমাদের যদি বাবা মা মারা যায় আমরা কত দুঃখ কষ্ট করি, 10 দিন 15 দিন পালন করি, তারপরে ক্রিয়া সাধ্য সমস্ত সাধ্য কার্য করি। কিন্তু ঋষিদের যদি বাবা মা মারা যায়, ঋষিদিকে নখ কাটতে হয় না, চুল ঝাড়তে হয় না, কিছুগুলো ফুল নিয়ে গিয়ে নদীর জলে তর্পণ করে দিয়ে চলে আসে। তাহলে বেশিক্ষণ টিকে না। লিখলেন কে না চাণক্য পণ্ডিত। ওজা যুদ্ধ ঋষির সাধ্য প্রভাতে মেঘডম্বরে। দেখবেন সকালবেলায় যদি ঘুম থেকে উঠে পশ্চিম আকাশটা দেখেন খুব একবারে মানে বিজলাচ্ছে, খুব বিদ্যুৎ দিচ্ছে, খেচে গোল 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 গোল। যতটা গর্জন ততটা বর্ষণ কিন্তু হয় না মা, হ্যাঁ বেশিক্ষণ টিকে না। ওজা যুদ্ধ ঋষির সাধ্য প্রভাতে মেঘডম্বরে দাম্পত্য ক্লহ শৈব। মানে কি না সেরকম হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া। মনে করেন ছোড়া গ্রামে কোনো ঝগড়া করলো কি, স্বামী স্ত্রী বসবাস করছে, হঠাৎ হলো কি সন্ধ্যাবেলাতে দুজনাতে ঝগড়া লেগে গেল। সন্ধ্যাবেলা দুজনাতে বয়ে আর স্বামীতে ঝগড়ায় খুব ঝগড়া লেগে গেছে। সন্ধ্যাবেলায় দুজনাতে ঝগড়া লেগে গেল। ঝগড়া রেগে গিন্নিকে দু চড় মেলিও। ঝগড়া রেগে পরে বউটি এমন দু কথা বলে দিয়েছে, ঝগড়ার আপনার সহ্য হয় নাই, নিয়ে রাত্রিবেলায় বউটির গালটিতে 2টি থাপ্পড় পড়ে গেছে। আর বউটি সঙ্গে সঙ্গে শুরু, দেখো তুমি আমাকে বিনা দোষে মারলি। কিছু বাড়তি বলবো নাই মা, অনেক নেকামি আছে আপনাদের। তুমি আমাকে বিনা দোষে মারলে, যাও কাল যদি আমি তোমার সাথে কথা বলি আমি জোড়া বেটার মাথা খাই। ঝগড়া মনে মনে চিন্তা করছে, বাবারই শালা বউটা আমাকে দিব্যি দিচ্ছে রে। সেও তখন বলছে বলছে ও কাল যদি আমিও তোর সাথে কথা বলি, আমিও হরু ঠাকুরের ছেলে নয়। তবে হরু বলতে কারো নামে লাগে নাই তো এখানে, আমি কারো নাম টাম জানি না গিয়া। ঝগড়াতে দুজনাকে ঝগড়া শুরু হয়ে গেছে। সকালবেলায় যেই মাত্র ঘুম থেকে উঠেছে, অন্যদিন ঝগড়া গিন্নিকে বলে কই গো চা দাও, আজকে বলার উপায় নাই, মুড়া ঝাঁটাটি রেডি। ঝগড়া আপনার মুখ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বউটি তখন চাটিকে নিয়ে এসে পরে ঝগড়ার দিকে মুখ ঘুরে নাই মা,
ছোকরা আপনার দাঁড়িয়ে আছে পশ্চিম দিকে, মুখটাকে ঘুরে পড়ে বলছে কারো যদি খাবার ইচ্ছা হয় তা খাইতে পারে। ছোকরা দেখছে যদি যদি না চালি তাহলে কার বাড়িতে চাইতে যাবো বাপ। সেও বলছে কারো যদি দিবার ইচ্ছা হয়তো দেখ। হ্যাঁ ওরে সেই রকম আজকে আমরা দুজন নয়, শিব আর দুর্গাতে লাগিব লড়াই। ওরে আমি হইলাম শিব ঠাকুর। এই ছোকরারা, তোরা শিব ঠাকুর দেখেছি রে? দেখেছে? অরিজিনাল মালটাকে দেখেছে না শুধুই হাঁ করছে? অরিজিনাল দেখিস নাই? হ্যাঁ দেখ 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 ই বাবা, আরে তোরাই তো সাজালি রে। আজ আমি শিব ঠাকুর, আজ আমি কত বড় ত্যাগী দেখ, আমার মতন ন্যাশনাল হিরো কেউ আছে রে? না হ্যাঁ এই বাংলা সিরিয়াল মানে বাংলা সিনেমায় হিরো কে বটে বলতো? হ্যাঁ সে তো বলবে কই, বাংলা সিনেমাতে এখন যারা সিনেমা দেখছো ভাই আমি তো বটেই ওই ন্যাশনাল হিরো। এখন আমার পরে আর কে কে চলছে? কে? তোমরা জানো না বাংলা সিরিয়াল দেখো না? ওই সবাই সেই পুষ্পা দেখে বেড়াচ্ছ নাকি? হ্যাঁ এখন মা বাংলা সিনেমাতে হিরোকে দেব, দেব হিরো, তাহলে আমি কে? ও দেব হলে আমি কে? আমি দেবাদিদেব। দেব তাদের আদে আমি থাকি কোন জায়গাতে? আমার দেখ 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 ন্যাশনাল হিরো কেমন। আমাকে এই যে আমার যে কোয়ার্টার রয়েছে, আপনাদের চলে যান আমার চন্দ্রচূড়ে কোয়ার্টার, চন্দ্রচূড় আমি বাস করছি। এত মেয়ে ছেলে শ্রাবণ মাসে সোমবার আমার গাটিতে হড় হড় করে জল ঢেলে দেয়। আরে আমি কোনোদিন দুটা হেঁচিয়েছি? আমার কোনোদিন কাশি হয়েছে মা? করোনা ভাইরাস আমার কিছু করতে পেরেছে? হ্যাঁ আমাকে মাস্ক পরে ঘুরতে হয় না? তাহলে কত বড় হিরো চিন্তা করুন। আমি থাকি কোন জায়গায়? ওরে কৈলাসের পর প্রান্তে, ওরে কৈলাসের পর প্রান্তে, ওই না অক্ষয় বটের মূলে আমি ধ্যান করি মহাদেব, দেখবেন শিব পুরাণ খুলে। এবার আমার চেহারাটা কি রকম হলো একটুকু মাগো গো জানিয়ে দেওয়াই ভালো। দাঁড়ান আমার চেহারা কেমন, কারণ অনেকে অরিজিনাল শিব ঠাকুর দেখেন নাই। চেহারাটি কেমন, আমি কি কি অঙ্গে লাগিয়ে থাকি, আমার শোভনে কি কি দেখা যায়। ওরে কানেতে থাকে আমার ধুতুরার ফুল, কানে রাখি আমি ধুতুরার ফুল। হরিনামে থাকে আমার আখি ঢোল ঢোল, গোলাতে থাকে আমার আকর্ণ ফুলের মালা। আরো একটি হাড়ের মালা পরি আমি ভোলা। 108খানা হাড় দিয়ে তৈরি করলাম আমি। ওগোই আমার ভাবক শ্রোতা শুনিবেন কাহিনী। আমার থাকে কি কি, কানে ধুতরার ফুল, হরিনামে আঁখি ঢুলু ঢুল, গোলাতে আকর্ণ ফুলের মালা, আর একটি হাড়ের মালা। 108টা হাড় দিয়ে আমি তৈরি করে নিয়ে এসেছি। আমি এইভাবে ধ্যান করি জানেন, ওই বাঘের আসনে বসে পড়ে চর্ম আসনে বসে আমি ধ্যান করছি। আমি কেমন করে বসে থাকি জানেন? 5টা আসন করি, 5টা আসন। এই 5টা আসন কি কি জানেন মা? মূলাসন, ভদ্রাসন, বীরাসন, ষষ্ঠী আসন এবং পদ্মাসন। এই 5টা আসন করে আমি বসে থাকি। আহা এসছো, এসছো কার্তিকের মা। আহা হা হা, দেখুন এই ছোড়ার লোকে ছকরারা কত সুন্দর সুন্দর বউ পেয়েছে মাগো। আর আমার বউয়ের চেহারাটি দেখছেন, ঠিক যেমন কালো বার্নিশ করা মালটি একবারে। ও হ্যাঁ শালা, ঘরে যদি কৈলাসে আমার লোড শেডিং হয়ে যায় মা, আমি খুঁজে পাই না মালটিকে। হ্যাঁ হেরে তোকে কত আমি এনে দিই ফেরেন লাভলি, কত রেক সোনা অল্প মুখটাতে মাখলো। তুই তুই পরিষ্কার হবি একটুকু। এই এদিকে এইদিকে তাকাও, আমি হচ্ছে আজকে গণেশের বাবা, আর তুমি আমাদের কার্তিকের মা গো। আজ আমি হচ্ছে গণেশের বাবা, এইটা হচ্ছে আমাদের কার্তিকের মা। দাঁড়ান মা, বেশি বড় তাই করবো না, ছোট ছোট করা দরকার। যখন চলে এসেছে আমার বউ, আমাকে ছেড়ে দেওয়া দরকার। রান্না বান্না সে করুক, আমি এসে খাবো।
নাকি? সেটাই তো আমাদের লড়াইটা কি করে হইলো মা জানেন? ওই যে আসন করে আমি বসে থাকি, আমি রাখি কি কি, হাতেতে থাকে একটা জপের রোমালা, গুরু নামে সর্বদা মতই আমি ভোলা। আপনারা মনে মনে করবেন আমি যে গুরু নাম গান করি, কারণ আমি যখন দেবতাদের আদি, আমি যখন দেবতাদের আদি, তাহলে আমার গুরুদেবকে, আমারও গুরুদেব আছে মা জানেন। আমার গুরুদেবকে ওরা যিনি সত্যযুগের নারায়ণ, বাবা বাবা, হ্যাঁ, যিনি সত্যযুগের নারায়ণ তাতে রাম, তারপরে বৃন্দাবনে কৃষ্ণ হয়ে যায়। হরের গুরু হরি, হরির গুরু হর, একে অপরের গুরু শিষ্য জানেন জ্ঞানী বর। এইরকম অবস্থাতে ধ্যান করছি ভাই। একদিনে দূর থেকে আমি মেয়ে দেখতে পাই, একদিনে দূর থেকে মেয়ে দেখতে পেলাম, দূর থেকে দেখুন আমি চিনিতে নারিলাম। যেই মাত্র মেয়েটি আমার ছুটেইয়া এলো, চুলগুলো এলো কেসি গোসতা দল, ভাবটা পেতনির মতন শুনিবেন সবাই। আমার কাছে যখন ছুটে এলো ভাই, যেই মাত্র আমার কাছে ছুটে এলো, নজর করিয়ে দেখলাম আমাদের এই কার্তিকের মা হইল। চিন্তা করুন মা, এই জায়গায় ঝগড়াটা আমাদের। আমি বসে আছি কোথায়? যেখানে আমার অফিস, যেখানে আমার অফিস গোড়া, সেইখানে চেম্বারে বসে আছে। যে সময়ে এই মেয়েটি থাকার দরকার ঘরে রান্নাশালে, মেয়েটি চলে গেছে কোথায় না একবারে আমার অফিস গোড়াটিতে। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা অনেকে রয়েছেন, অনেকে চাকরি বাকরি করতে দুর্গাপুর যান, বা অনেকে আসানসোল যাচ্ছেন, অনেক অনেক জায়গায় যাচ্ছেন। মনে করুন কেউ দুর্গাপুরে গেছেন চাকরি করতে, 9টার সময় ডিউটিতে জয়েন করলেন, আর ঘরের বউটি যদি ওই অফিস গোড়াতে যদি 12টার সময় ছুটিয়ে যায়, কি মনে আশা হবে বলুন তো? নিশ্চয়ই ঘরের কারণ বিপদ হয়েছে, নাকি না? ঘরের কারো বিপদ হয়েছে। আপনারা তো এইটাই মনে করবেন ঘরের নিশ্চয়ই কারো বিপদ হয়েছে। যেই মাত্র এই মেয়েটা যখন ছুটি আসছে, আমিও মনে মনে চিন্তা করছি যে দুর্গাপুরের হাসপাতালগুলি নিয়ে সিট খালি পাবো তোরে। হ্যাঁ, আমিও ভাবছি যে করোনা মরোনা কারো হইলেও নাই তো, চিন্তা করছি। আর আবার আশা বলি আশা, আমার কাছে এসে পরে মা কি করেছে জানেন? আমার পাগুলিকে খুব টিপতে শুরু করেছি। অন্যদিন যদি আমি বলি যে খেপে দুটা উকুন তুলে দিতে, বলবে কাঁ বুড়া কোথাকার। অন্যদিন কিছু না, পাগুলি টিপতে শুরু করেছে। আমি ছোড়া গ্রামের ছকরা দিকে বলে যাচ্ছি ভাই, যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আমি শিখে দিচ্ছি, আমি দেবাদিদেব মহাদেব। কোনোদিন যদি বউ একটুকু আদর যত্ন বেশি করে, জানবেন যে কেসটা খুব ডেঞ্জারাস কেস। হ্যাঁ, না, আমার কাছে শিখিয়ে রাখুন। বউ যদি কোনোদিন একটুকু আসার সঙ্গে সঙ্গে শরবত করে দিচ্ছে, পাকার বাতাস করছে, জেনে নেবেন শালা কোনো মারিতং ধান্দা আছে। ঠিক, কারণ এই মেয়েরা যা হয়, একটা যদি শাড়ি পাই না, নিজের স্বামীকেও বাপ বলে দিতে পারে। এবার হাসির কথা নয়, আমার গ্রামের কেস জানেন। আমার এক দাদার নাম হচ্ছে তার অজয়, বিয়ে করে নিয়ে এসেছে। হঠাৎ দুর্গা পুজো চলে এসছে, মনে করুন আর 15-20 দিন দেরি। বউটি হঠাৎ অজয় দেখে যে মানে আমাদের বৌদি হচ্ছে, যে পরে বলছে অজয় দেখে যে হ্যাঁ গো, সবারই দেখলাম কলতলা জল আনতে যে সবারই বাপের বাড়ি থেকে শাড়ি চলে এসছে, আমার বাবা তো এখনো দিতে পারে না, তো তুমিও তাহলে একটা আসানসোল থেকে এনে দাও। অজয়দা মনে মনে চিন্তা করছে, যখন বাপের বাড়ি থেকে আসে নাই আমাকে এনে দেওয়া দরকার। মোহনে যেয়ে পরে ভালো একটা শাড়িকে নিয়ে বউটিকে আপনার দিয়েছে। বউটি আপনার করল কি, শাড়িটাকে পরিয়ে শালা দুর্গা পূজা অপেক্ষা করে না, ওই পেয়েছে শাড়িটাকে পরে পরে একবারে ডাইরেক্ট কলতলাতে জল আনতে। অনেকে যাই জিজ্ঞাসা করছে, দিদি কাপড়টা কে দিল গো? আর যেই বলেছে কে দিয়েছে, বলছে কেন আমার বাবা দিয়েছে। তাহলে হ্যাঁ গো, বাপটাকে হচ্ছে, স্বামীটা হচ্ছে না। আমি বলছি একে, এইটাই আমার প্রশ্ন, যে তুমি আমাকে বলো যে যখন তোমার থাকার দরকার ঘরে, তুমি আমার কাছে কেন এলে? তুমি আমাকে জানাবে, আমাকে জানাবে। কারণ আমি হচ্ছি মহাযোগী, আমি হচ্ছি মহাত্যাগী। এ বাচ্চারে, শিবকে মহাত্যাগী বলা যায় নাকি রে? ত্যাগ কি কি করিস মা? আপনারা নিশ্চয়ই দেখুন মহাদেব কিছু আকাঙ্ক্ষা রাখে মা। সকালবেলায় উনুনটা ঢেলে দিচ্ছেন বাইরে, ওই 5 গুলি 4 আনা দাম আছে মা। হ্যাঁ, ওগুলা কি করছি, লাগিয়ে নিয়েছি আমি, অঙ্গে মাখছি। আমি কোনোদিন ফেরেন লাভলি খুঁজেছি? চাই নাই আমি। তাহলে সেইটাকে মাখছি। আমি ত্যাগ কি কি করেছি না, বাহনগুলি দেখুন, নারায়ণের বাহন হচ্ছে গরুর, নাকি? এই মেয়েটির বাহন হচ্ছে কি, সিংহ। গঙ্গার বাহন হচ্ছে কুমির। কত ভালো ভালো বাহনগুলি মেরে নিয়েছে সব। পবনদেবের বাহন হচ্ছে হরিণ। কত ভালো ভালো বাহনগুলি।
ইন্দ্রের বাহন হচ্ছে ঐরাবত। কত বাহনগুলি পাচ্ছে তাহলে ভালো, আর আমার পালাতে সেই ইঁড়ে গরুটাই জুটে গেছে, ওকে কেউ নিতে চাইছে না। আমি বললাম বেটা রাগ করিস না, কেউ না নেক আমি তোকে নিব। হ্যাঁ আমার প্রশ্ন তোমাকে, তুমি কি জন্য এলে সতে জানাবে আমায়। আর কিন্তু আসর আমি দেরি করব না, ছোট ছোট করা দরকার নাকি, যত আসা যাওয়া করব তত মজাটা বেশি পাবেন। আর যখন টাকার অর্ধেক অর্ধেক ভাগ আছে, আমি কেন একাই চিৎকার করে মরিব, ঠিক ঠিক। একেও ছেড়ে দেওয়া দরকার। ওই প্রশ্নটাই ওরে এই বলে আসোখানায় আমি রেখে যাই। আনাগোনা করতে হবে আজকার সবাই, বলতে গেলে অনেক কথা অনেক হবে দেরি, পাল্লা দাঁড়ে এবার আমি আসো ছাড়ি। এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হলো, কার্তিকের মা এসে তুমি যা পারিবে বলো। হ্যালো টেস্টিং। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। প্রণমামি দ্বিজবর, দ্বিজ রূপে পীতাম্বর, অভেদ আত্মা বিরাজেন ভূতলে। আরাধিলে দ্বিজবরে, কি না হয় দ্বিজের বরে, ধর্ম অর্থ কাম মোক্ষ ফল মিলে। হ্যাঁ ওগো, যেখানেতে হয় দ্বিজ বিশ্রাম, সেখানেতেই হয় স্বর্গধাম। ভাবিলে জীব অনাসে পায়, হরিলঞ্জার জ্ঞান হরি, সেই তো গৃহ পরিহরি। তবে কেন লোক হরি দেখতে সুদূর বৃন্দাবনে যায়। হ্যাঁ হরি বলেছেন নিজ মুখে, ভোজন আমার দ্বিজ মুখে, চতুর্মুখে। ওই কথায় এখন অনেক পাষণ্ডগণে, এরা ভাবে মনে মনে এই কলির ব্রাহ্মণের বস্তু নাই। হ্যাঁ ওগো, পাপ করে যে দণ্ডে, তখনই কি তারে জমে দণ্ডে, না পুণ্য করলে সঙ্গে সঙ্গে বাঞ্ছা পূর্ণ হয়। যেদিনে বৃক্ষ রোপণ করে, সেই দিনই কি ফল ধরে, তবে একদিন ফল ফলিবে নিশ্চয়। হ্যাঁ গো। যেদিনে হয় কুপথ্য যোগ, সেই দিনই কি হয় রোগ, তবে কুপথ্য রোগের মূল বটে। যেদিনে ধাত্রী কাটে নাড়ি, সেই দিনই কি ওঠে দাড়ি, কাল পেয়ে যৌবনে দাড়ি উঠে। হ্যাঁ ওগো, যেদিন সন্তানের দেন খড়ি হাতে, সেই দিনই কি সে হাতে হাতে পাঠ করে চণ্ডী, না যেদিন সন্তান পড়ে ভূমে, সেই দিনই কি গয়া ধামে গিয়ে পিতার দিয়া সে পিণ্ডি। অতএব ব্রাহ্মণের মুখের আশীর্বাদ, কালে ফলে হয় না বাদ। বেদ মিথ্যা কখনো কি হয়, দ্বিজ সকলের পূজ্য, দ্বিজ রূপে চন্দ্র সূর্য, ব্রহ্মতেজ তাতেই জ্যোতির্ময়। তাই হে ভাবুক জনগণ, আপনারা জানেন যে কোনো গান মঞ্চে পরিবেশন করার জন্য বা করতে হলে সামান্য বন্দনা গানের প্রয়োজন। আপনাদের অমূল্য সময়টা আমি নষ্ট করব না, কারণ বেশ কিছুক্ষণ সময় আমার দেবাদিদেব মহাদেব প্রাণনাথ স্বামী আমার নিয়ে গেছেন অনেকটা সময়। তো আমাদের চিরাচরিত প্রথা বজায় রাখার জন্য মাত্র 2 মিনিট বন্দনা গান গেয়ে বা ঠাকুরকে ডেকে আপনাদের পছন্দ মতো নির্বাচিত কবি গানের অভিনয়ে ব্রতী হব। তাই বলি মা গো, আজ আমাকে আপনারা সাজিয়ে দিয়েছেন কি না, আমি হলাম সতী নারী অর্থাৎ সতী দুর্গা, আর আমার বিপক্ষ পাল্লাদার দেবাদিদেব মহাদেব। ভুঁড়িটা একটুকু কম, এইটাই আমার লাভ। তাই বলবো মা গো, ও মা মহামায়া, মহামায়া দিয়াছ এই অধম সন্তানে। ও মা মহামায়া, দিয়াছ
আছো অদম সন্তানে ও মা মোহ মায়া কে আছো অদম সন্তানে ও মা মোহ মায়া কে আছো অদম সন্তানে ও মা মোহ মায়া ও মা তাইতে ও মা হরর মা চা 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 মায়াছি গো মায় অজ্ঞানে তাই তো আমায় হরর মায় আছে আমায় অজ্ঞানে তাই তো আমায় হরর মায় আছে আমায় অজ্ঞানে ও মা মোহ মায়া কে আছো অদম সন্তানে 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 ও মা মোহ মায়া ও মায়া আদ্যা শক্তি দিয়া ভক্তি দেখাও চাতুরি পঙ্গু জনার অঙ্গ খানা লঙ্ঘায়ে গিরি এই আমার আইদা শক্তি দিয়া শক্তি দেখাও চাতুরি পঙ্গু জোড়ায় অঙ্গ লয়ে লঙ্ঘায়ে গিরি ও মা আমি যে মা তোর দিন ভিখারি কভু বা পুরুষ তুমি কভু বা নারী ছেড়ে আয়ে মা কৈলাসপুরি দেখা দে গো পাঘাম্বরি মহিমা তোমার বুঝতে নারী ছেড়ে আয়ে মা কৈলাসপুরি শ্রোতা বসেছেন নর নারী কোন দিকে যায় পাল্লা ভারী বাবুদের হাতে আছে ওজন দাড়ি চাও করুণা এ নয়নে যাও করুণা এ নয়নে যাও করুণা এ নয়নে ও মা মায়া মায়া অদম সন্তানে ও মা মায়া ইয়াজো অদম সন্তানে ও মা মায়া ইয়াজো অদম সন্তানে ও মা মায়া ইয়াজো অদম সন্তানে ও মা ও ভাই আমি হাঁটা হাঁটি খাটা খাটি করিলাম কত জীবনটা করিলাম মাটি হয়ে বিব্রত খাটা খাটি করিলাম কত জীবনটা করিলাম মাটি হয়ে বিব্রত ও মা আবার ফলল না ফল মন মতো কি হবে শেষের দিন আমার বলল না বল হলো মদন মায়া ইয়াজো অদম সন্তানে ও মা মায়া ইয়াজো অদম সন্তানে ও মা মায়া ইয়াজো অদম সন্তানে ও মা মায়া তাই আমার বন্দনা সমাধান বন্দনা সমাধান আজকে গাহিবারে কবি গান বন্দনা সমাধান গাইবারে কবি গানে বন্দনা সমাধান তাই এবার বন্দনা গানে অল্পে সারি করবো না আর অধিক দেরি আমার বন্দনা গান অল্পে সারি করবো না আর অধিক দেরি নর নারী এসেছেন সবাই গো নর নারী এসেছেন সবাই গো নর নারী এসেছেন সবাই আমরা দাঁড়াই এই আসরে ঝগড়া করব পরস্পরে আমরা দাঁড়াইয়া এই আসরে ঝগড়া করবো পরস্পরে দাঁড়াই আজ এক আসরে ঝগড়া করব পরস্পরে আমরা দাঁড়াইয়া এই আসরে ঝগড়া করবো পরস্পরে যারে বলে কবির লড়াই গো যারে বলে কবির লড়াই গো যারে বলে কবির লড়াই ও তাই কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা চলবে মোদের আলোচনা কবি গানের হয় সূচনা চলবে কবির আলোচনা কবি গানের হয় সূচনা ও তাই কবি গান গাইতে হলে মোদের মনে সন্দেহ আরে সভাস্থলে দুটি দলে পাতালো সম্বন্ধ তবে একটি দলে হয় না কবি হয় না কোনো কালে ছেলা বায়না মোদের দিলেন দুটি দলে এবার প্রতিযোগিতামূলক কিংবা সমানে সমান বাছিয়া বাছিয়া বায়না দিলেন মতিমান
বিপক্ষ পাল্লাদার নিমাই ঠাকুর এলো, ওনার সাথে হবে কবি ও গোসতা দল। আপনাদের কথা মতো পালা ধরে যায়, শিব আর দুর্গাতে হবে লড়াই। বন্ধু আমার প্রথমে আসরটা নিল, বন্দনা গান সঙ্গ করে পালা ধরে গেল। আপনাদের কথা মতো শিব সেজে যায়, বিপক্ষ পাল্লাদার আমায় সাজায়। আমি হলাম সতী দুর্গা, চিন্তা করুন মনে, দুর্গা ছাড়াই আছে কি সংসারের মাঝখানে। কবি গানে গাইতে হলে প্রায় একটা পাল্লা, পাল্লা ছাড়া হতে যায় কবি গান ছন্দ গাথা চাই, ছন্দ ছাড়া কবি গান কবু হবে নাই। নামটাই আমার আলোক দাস, বৈষ্ণবের ছেলে, সেই জন্যে নাম দিয়েছি এই কবির দলে। কবি গানে কত মজা শুনেছেন সবাই, এবার মজা বাদ দিয়েই আমি ভালো বলে যাই। পাল্লাদারের মুখ থেকে শুনলেন কবি গানটা খুব মজার গান। আমি বলছি যত না মজা আছে তার চেয়ে কবি গানের মাঝখানে ভালো জিনিস আছে অনেক। ঠিক। ভালোটা কি, তাহলে সেটা একটু বলে দেওয়া দরকার যে ভালোটা কি, কোন জায়গার কি ভালো না। যেমন ময়মন সিংহের মুগ ভালো, খুলনার ভালো খই গো, খুলনার ভালো কই গো, খুলনার ভালো কই। আর ঢাকার ভালো পাত ক্ষীর, ওই বাঁকুড়ার ভালো দই গো, বাঁকুড়ার ভালো দই গো, বাঁকুড়ার ভালো দই। ও যে কৃষ্ণনগরের ক্ষীর পিঠে, মুর্শিদাবাদের জাম, উলোর ভালো বাঁদর বাবু মাল দহের আম। রংপুরের শ্বশুর ভালো, রাজশাহী জামাই, মেদিনীপুরের শাশুড়ি ভালো, শখ করে সদাই। সুখসায়রের নাতনি ভালো, বড় রসবতী। কাটোয়ার বৌদি ভালো, দেওয়ার দেয় প্রীতি। শান্তিপুরের শালি ভালো, ভালো তার খোপা। গুপ্তিপাড়ার গিন্নি ভালো, মুখেতে কম চোপা। বর্ধমানে চাষি ভালো, 24 পরগনার গোপ। পদ্মা নদীর ইলিশ ভালো, কিন্তু বংশ লোভ। দিনাজপুরের কায়েদ ভালো, হাওড়ার ভালো সুড়ি। পাবনা জেলার বৈষ্ণব ভালো, ফরিদপুরের মুড়ি। মানিককুণ্ডের মূল্য ভালো, মুড়ি দিয়ে খেতে। চন্দ্রকোনার ঘিত ভালো, অন্ন ব্যঞ্জনেতে। বীরভূমের আচার ভালো, মুরব্বা ভালো তার। হালিশহরের দক্কা বেগুন পোড়ায় মজাদার। জয়নগরের মোয়া ভালো, খুশবুয়ে প্রাণ হরে। জোনাইয়ের মনোহরা, জিবেতে জল সরে। মানকরের কদমা ভালো, মল্লভূমের খোল। তেমনি ধারার শুনতে ভালো কবি গানের ঢোল। এমনি ধারার কত ভালোই আছে কবির গানে। চুক্তি করে ধৈর্য ধরে শুনে জানি এইখানে, কবি গান গাইতে হলে পালা ধরা চাই, আর পালা না ধরলে পরে মজা লাগবে না। তাহলে এইবারে কবি গান, এইবারে কবি গান। আমি বেশি বাড়াবাড়ি করব না, কেননা আমি হইলাম মেয়ে মানুষ। আর আপনারা জানেন মেয়েদিকে বলা হয় অবলা, সরলা, কুলোবালা। আমি খুব সৎ জেতের মেয়ে বলে ওই রকম মরদটাকে বিয়ে করেছি। ওর গুণে সীমা নাই মাগো, আমার কপাল পুড়িছে পুড়িছে, কপাল ভেঙেছে ভেঙেছে। ওই রকম মরদকে কেউ বিয়ে করতে যাবেন না, তার কপালে অশেষ দুর্গতি লল্লা। যদি বলেন সেটা কেমন, আমি আস্তে আস্তে আসবো। তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে যাই। পরিচয় কি, অন্য ব্যক্তিগত পরিচয় নয়। আমি যে সতী দুর্গা, আমার বাবাকে, আমার মাকে, আমার বাপের বাড়ি কোথায়, আমার ভাই বোনকে, আমি সেইটাই বলে যাই। সেইটাই বলে যাই। আমার বাপের বাড়ি হলো কঙ্খলনগর। আমার বাবার নাম দক্ষ প্রজাপতি, মায়ের নাম হলো প্রসূতি। মনে রাখবেন, বাবার নাম দক্ষ প্রজাপতি, মায়ের নাম প্রসূতি। আমরা হলাম 60 বোন। 60 বোন, আমার 59 জন দিদি আছে। আমি হলাম বাপের সবচেয়ে ছোট মেয়ে। আর আমার বিয়েটি হলো, এই যে আমার স্বামীটাকে দেখলেন, কত সুন্দর চেহারাটা। আমার মুখটাতে কি লাগাইতে বলছিল, ফেয়ার লাভলি। তো মরদে সেই জ্ঞানটাই নাই যে দুর্গা, শিব এবং দুর্গা যে ঘটনা বিয়ের সময়, সেটা কোন যুগের ঘটনা। তখন ফেয়ার লাভলি আবিষ্কারটা হয়েছিল তা নয়। এটা বলে ফেলেছে কেন জানেন না, মরদের একটা দোষ আছে। আমার মনে হয় আজ গাঁজার টানটা বেশি হয়ে গেছে, দিয়ে উল্টো পাল্টা বলছে, উল্টো পাল্টা বলছে। তাহলে আমার
59 জন দিদি। বাবা আমার করলেন কি না, যখন আমার দিদিদের বয়স হলো বিয়ে দেওয়ার মতন উপযুক্ত হলো, বাবাই আমার জামাই খুঁজতে বেরিয়ে গেল। দিয়ে প্রথমেতে চন্দ্রদেবকে পছন্দ করিল। এবার যেই মাত্র চন্দ্রদেব বিয়ে করতে যায়, আর বাবা বলছে 10 গন্ডা মেয়ে নেওয়া চাই। বাবা তখন বললেন কি, বাবা চন্দ্রদেব মানে জামাই বাবা, বাবা চন্দ্রদেব না কি বলছেন না, তুমি এক কাজ করো বাবা, এই দেখো 60টি মেয়ে আমরা বোন আমরা বসে আছি এক জায়গায়। আমার বাবা দেখিয়ে দিলেন চন্দ্রদেবকে, যেই দেখো বাবা চন্দ্রদেব এই মেয়েগুলি আমার আছে, তো মোটামুটি তুমি 10 গন্ডা নিয়ে যাও। 10 গন্ডা নিয়ে যাও। তো চন্দ্রদেব আবার ঘুরে আমার বাবাকে বলল কি যে দেখুন আমি এতগুলো পারবো নাই, তো মোটামুটি যখন আপনি বলছেন এতগুলো মেয়ে আছে উদ্ধার করতে হবে। চন্দ্রদেব বেছে বেছে পছন্দ করে 60টা বোন, আমরা 60টির মধ্যে পছন্দ হলো কটি চন্দ্রদেবের না 27টি। বাবাকে বললেন তাহলে আমাকে এই 27টি দেন। চন্দ্রদেব বাছাই করে 27টি মেয়েকে বিয়ে করলেন। বাবা চন্দ্রদেবকে প্রথম জামাই করলেন। তাহলে জামাই হলো একটি, বাবার 27 কন্যা উদ্ধার। তাহলে বাকি আছে 33টি। চিন্তা পড়ে যায়, ওগো এই মেয়েদের জন্য আবার জামাই খুঁজতে যায়। দিয়ে কশ্যপ নামে ওগো এক মুনি পেল। সেই কশ্যপ মুনিকে বাবা জামাই করিল। বাবা কশ্যপ তুমি এক কাজ করো বাবা, তুমি গন্ডা পাচেক নিয়ে যাও। না হে বাবা আমাকে এতগুলো দেবেন নাই। না তাহলে কি হবে, কশ্যপ মুনি আবার সেই 33টি মেয়ের মধ্যে বাছাই করে করে 13টি মেয়েকে পছন্দ করিল। দিয়ে কশ্যপ মুনিকে হাতে তুলে দিল। তাহলে 27 আর 13তে কয় জনা যায়? ওগো 2খানা জামাই হইলো, মিথ্যা বলবো নাই। তাহলে 2খানা জামাই হইলো 40 মেয়ে গেল। ওগো এখনো 20খানা মেয়ে রয়েছিল। এবার পুনরায় বাবাই আমার জামাই খুঁজতে গেল। 11 রুদ্রকে জামাই করিল। 11 রুদ্র বিয়ে করতে এলো ভাই, সেই 20টার মধ্যে এবার কটা নিয়ে যায়? 11 রুদ্রকে জামাই করার জন্য নিয়ে এলেন। 11 রুদ্র বিয়ে করতে এলেন, পছন্দ করে বিয়ে করলেন কটি না 11টি মেয়েকে। তাহলে জামাই হলো 3টি। কতগুলি বাবার মেয়ে উদ্ধার হলো না 40টি হয়েছিল, আবার 11 রুদ্র নিল 11টি। তাহলে 40 আর 11তে 51 যায়। ওগো ধর্ম রাজাকে করিলেন জামাই। এবার যেই মাত্র ধর্মরাজা বিয়ে করতে এলো, ওগো অবশিষ্ট 9খানা মেয়ে দেখুন ছিল। সেই 9 জনার মেয়ে 8টা পছন্দ হয়ে যায়। ওগো একমাত্র আমাকে পছন্দ হলো না। তাহলে ধর্মরাজা 8টা পছন্দ করলো, দিয়ে 8টা মেয়ে উদ্ধার হয়ে গেল। আমি বাকি ছিলাম। বাবার মন আবার জামাই খুঁজতে বেরিয়ে গেল আমার জন্যে। বেছে 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 এইটির সন্ধান পেল। বুঝলেন এ করলো কি না, মেয়ে দেখতে ঝগড়া এবার কি বাছে পেয়ে এলো। আমাদের এখনকার দিনে কত রকমের গাড়ি, আর এ করেছে কি টাটা সুমো নাই, বোলারো নাই, 4000 5000 নাই, 8000 নাই, সেই যে হেলিকপ্টারটি বলছিল না এড়িয়া গরুটি, সেই এড়িয়া গরু চেপে আবার মেয়ে দেখতে গেল। ওগো সঙ্গেতে আরো কেউ কোন কোন ছিল, সঙ্গে কে গেল না নন্দী আর ভিড়িঙ্গি সঙ্গে নিয়ে গেছে আমাকে দেখার জন্যে। দিয়ে মাঝখানটিতে মরদ বসেছে আর দুপাশে নন্দী ভিড়িঙ্গি বসেছে। জিজ্ঞাসা করলাম আমি
মাকে জিজ্ঞাসা করলাম, মা গো তোর ছোট জামাই কোনটা হবে গো? দূরের থেকে মা দেখিয়ে দিলেন যে ওই দেখ 3 জনাকার মধ্যে মাঝখানে যেটি রয়েছে মোটা মতো পরিষ্কার মতো ওইটি। আমার কিন্তু পছন্দ হলো না, পছন্দ হয়নি আমার। আমি ঘর ভিতরে রাগ করে ঢুকে পড়েছিলাম, ভিতরে খিল দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর মায়ের মন, মা কোড়া নেড়ে বলল, মা গো দুগি তুই বাইরে আয় মা, তুই অপছন্দ করিস না। ছেলে ভালো বটে, পাত্র হিসাবে শিব ঠাকুর ভালো বটে, ওর একটা পার্মানেন্ট ডিউটি আছে। আমি তখন ঘরের ভিতর থেকে মনে মনে করলাম, ও পার্মানেন্ট ডিউটি আছে, তাহলে একটু বয়সটা বেশি হচ্ছে তো হোক গা। আর দেখুন বয়সটা দেখুন, আমার কত কম বয়স আর এর কত বেশি বয়স। এই বয়সে আমার মানা এইটা? হ্যাঁ, মনে মনে চিন্তা করলাম যদি পার্মানেন্ট ডিউটি আছে তাহলে বয়সটা একটু বেশি হচ্ছে, হোক গা, মানিয়ে নেবো কোনো রকম, কোনো রকমটা একটু মানিয়ে চলবো, ও হোক গা। দরজাটি খুলিয়ে দিলাম, বিয়ের ফাইনাল করলো, দিয়ে এর সাথে বিয়েটি দিয়ে দিল। হোক বিয়ে দেওয়ার পর আমাকে হাতে ধরিয়ে আর এড়িয়া গরুতে চাপিয়ে কৈলাসে ছগড়ায় আমায় নিয়ে গেল ভাই। আর যেই মাত্র ঢুকে গেলাম কোনো চিন্তাই নাই, কত বড় এড়িয়া মরদ, এড়িয়াতে চাপা মরদ, এড়িয়া মরদ। কৈলাসে যেই মাত্র আমাকে হাতে ধরে নিয়ে গেল বউ করে, মনে মনে চিন্তা করলাম পার্মানেন্ট ডিউটি করে তাহলে বয়সটা একটু বেশি হয়েছে তো হোক গা, মানিয়ে নেবো কোনো রকম। ও বাবা কৈলাসে ঢুকে দেখছি চারিদিকে দেওয়াল, চারিদিকে দেওয়াল, উপরে ছাদ নাই, উপরে ছাদ না। মনে মনে সেদিন চিন্তা করেছিলাম যে আমার কপাল খারাপ, এই মরদের পার্মানেন্ট চাকরি, পার্মানেন্ট চাকরি যদি হইতো তাহলে নিজের বাড়িটা অন্তত কমপ্লিট করতো, তারপর বিয়েটা করতো। বউকে এনে রাখিবে কোথায় সে জ্ঞানগম্যটা নাই। এই জন্য বললাম যে আমার কপাল ভেঙেছে, ভেঙেছে, আপনারা দেখে শুনে বিয়েটা করবেন। আর তো উপায় নাই, মনে মনে চিন্তা করলাম প্রতি মাসে কিছু কিছু করে টাকা রাখবো, জমা রাখবো, যাক বছর খানেকের মধ্যেই 2 মেয়া মরদে খেটে লুটে কোনো রকম ঢালাইতে চাপাবো। মনে মনে চিন্তা করলাম, বিয়ে হয়ে গেছে। 2-4 দিন বিয়ে হবার পর আমাকে একদিন হঠাৎ করে বলছে, হ্যাঁ গো বিয়ে তো করলাম, বসে থাকলে তো চলবে না। আমি মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ ঠিকই বলছে, বসে থাকলে তো চলবে না, কি করতে হবে না ডিউটিতে জয়েন করতে হবে, ডিউটি যেতে হবে। আমি ভাবলাম যে হ্যাঁ তো মাও বলেছিল যে একটা পার্মানেন্ট ডিউটি করে, আমরা তাহলে হয়তো কলিয়ারির জিএমটিএম বটে, তাহলে ডিউটি যাবে তো যাক। 2-4 দিন বিয়ে করার পর বলছে এক কাজ করবো, আমার ঘর ভিতরে দেখ মালগুলো এনে দেই। বাবা বাহ, বলছে ঘর ভিতরে আমার মালগুলো এনে দে। মালগুলো বলতেই আমি ওবা কাজে যাবে তো মালগুলো কি? বলছে তুই যা ঘর ভিতরে দিয়ালে দেখ গা, আমার মালগুলো তুলো আছে। ঘর ভিতরে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলাম কি না, সেই একটি ঝোলা, একটি ঝোলা। তো ঝোলা মানে আমি বুঝি না, একটা টাঙানো রয়েছে একটা কাপড়ের কি বটে সেইটি। আর কার বাবা বলছিল? গণেশের বাবা। আমি কার্তিকের মা, দাঁড়া তোকে সব দেখাচ্ছি। গণেশের বাবার সেই কি বলবো রিভলভারটা, মানে সেই ত্রিশূলটা, আর কি না একটি মোড়ার মাথার খুলি, তেল চকচকে শুনলি, মোড়ার মাথার খুললি, আর ভিক্ষার ঝুলি। আমি বুঝতে না পেরে 17-14 সরল সাদা সিধা মেয়ে মানুষ, ওগুলোর মর্ম না জেনে মালগুলো যেই মাত্র এর হাতে দিলাম, আর কিছুক্ষণ পরে আমি দেখিতে পাইলাম এড়িয়া গরুর পিঠে আমার চেপে গেল ভাই। আমার ডিউটিতে মরদ চলে যায়, কিছুক্ষণ পরে আবার ঘরে ফিরে এলো, ঝোলাটায় আমার হাতে দিলে। বলি বাবা এই বললো ডিউটি যাচ্ছি, আবার 2-3 ঘন্টা পরেই চলে এলো, কি ব্যাপার? তাহলে কে জানে কিরকম কি ডিউটি নিয়ম মোটে এদের।
এনে আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম শুধু আমি না মাগো, প্রত্যেকটি মেয়েরা বিয়ে হবার পর এইটাই কামনা করে যে স্বামী যেদিন প্রথম ডিউটি যাবে, বিয়ে করার পর যেদিন প্রথম যাবে, অন্তত বউয়ের জন্য কিছু মিছু একটা আনবে, এনে অন্তত হাতে তুলে দিবে। তাহলে যখন ঝোলাটা দিল আমি ভাবলাম নিশ্চয়ই আমার জন্য ভালো মন্দ কিছু এনেছে, না হলে দুটো ভালো সিঙ্গারা, চপ সিঙ্গারা। আমি ঝোলাটা যখন আজারে দেখলাম মাগো, খুলে দেখছি মাত্র 1 কিলোগ্রাম চাল। আমি অবাক। তখন মনে মনে চিন্তা করলাম, বুঝলাম যে আমার স্বামীর এইটাই ডিউটি। মানে হিসাব মতো কি না, মরদ আমার ভিখারি, মরদ আমার ভিখারি। তবে আমি মেয়ে মানুষ, আমার কাজ কি না রান্না বান্না করাও বলে গেছে যে রান্না বান্না করো তুমি, আমি এসে খাবো। তাহলে আমাকে রান্নাটি করে রাখতে হবে, ও এসে খাবে, মানে স্বামীর সেবা করতে হবে। তার জোগাড়টা করে যাই। আমি করলাম কি না, সেই চালগুলি নিয়ে আর চুলোর মধ্যে হাঁড়িখানায় আমি চাপাই। ওগো 1 কিলো চাল আমি ঢেলে দিলাম ভাই। ওগো যেই মাত্র রান্নায় আমার শেষ হয়ে গেল। আর প্রথমেতে মেয়েদের কাজ কি বা হলো, আমাদের কাজ কি? 1 কিলোগ্রাম চাল। আমার তো দেখেই অবাক যে 1 কিলোগ্রাম চালে আমার সংসারটা চলবে কি করে। আমি সেইটাতেই অবাক হয়ে গেলাম। কেন অবাক হলাম না, 1 কিলোগ্রাম চাল আর এর ফ্যামিলিতে কতগুলো মেম্বার জানেন? শুনলে আপনাদের অবাক লাগবে। মেম্বার কতগুলো না, আমি আছি, এ আছে, কার্তিক আছে, গণেশ আছে, লক্ষ্মী, সরস্বতী, ভূত, প্রেত, দানা, দৈত্য, ডাকিনী, যোগিনী, নন্দী, ভিরিঙ্গি, গাদা গাদা মহাদেবের মেম্বার। যেন একটা বিশাল চেম্বার। বিশাল চেম্বার। তো তাহলে এতগুলো মেম্বার 1 কিলোগ্রাম চালে কুলে হবে কি করে? যা হবে হবে। আমি রান্না করে করলাম কি না, প্রথমেতে ছেলে মেয়েকে খাবার খেতে দিলাম। আর পরেতে আমি যখন হাঁড়িতে দেখিলাম, এই প্রাণপতির খোঁজেই আমি করে যাই। বলে কোথায় আছো, একবার তোমার খাবার খাওয়া যায়। আমি এর সন্ধান করে বেড়াচ্ছি যে কোথায় আছে কোথায় আছে। আর মরদ আমার করেছে কি না, সেই ভিক্ষার ঝোলাটা আমার হাতে দিয়ে মাছ চম্পট গেল কোথায়। আমি খুঁজে বেড়াচ্ছি, কার্তিকাকে জিজ্ঞাসা করছি, কার্তিক বলছে আমি জানি না। গণেশকে জিজ্ঞেস করছি, গণেশ বলছে আমি জানি না। লক্ষ্মীকে জিজ্ঞাসা করছে তোর বাবা কোথায় গেল, লক্ষ্মী বলছে মা গো আমিও জানি না। তবে সরস্বতী বলছিল না, কি বলছিল লক্ষ্মী না, সরস্বতী বলছিল বাবা বাগদিপাড়া গেছে গো। বাগদিপাড়া গেছে গো। মানে বুঝতে পারছেন বাগদিপাড়া কি জন্য গেছে? এইটি ঠিক। কোথায় কি থাকে না থাকে সন্ধান ভালো জানা আছে। চলে গেছে গাঁজার টান দিতে, দিয়ে সেদিনে আচ্ছা করে গাঁজার টানটি দিয়ে চলে এসছে। আমার কাজ স্বামীর সেবা দেওয়া। আমি করলাম কি, জল আসন করে ভাতের থালা ধরিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে গাঁজা না খেয়ে যে ব্যক্তি 250 গ্রাম চালের ভাত খায়, যদি মণিপুরি গাঁজা 1 কলিকা টানে, সে কত চালের ভাত খায় মোটামুটি? জানা আছে, মানে চলে জানা রয়েছে, কেন বলবে না? তাহলে মোটামুটি 1 কিলোগ্রাম চালের ভাত একাই খাবে। এ বসে গেছে, আমি ভাত দিয়ে যাচ্ছি, খাচ্ছে খাচ্ছে, হওয়া বলছে নাই, নাও বলছে না। যাক কোন রকম সেবাটা দিলাম, ছেলে মেয়েদিকে খাইয়েছিলাম। আমি দেখলাম মেয়েরা কত কষ্ট করে, দেখুন সংসারের মাঝখানে। আমি দেখলাম ভাত হাঁড়িতে আর নাই, ভাত আর নাই। বুঝতে পারছেন তো? নাই তো নাই।
যাক, স্বামীর সেবা হয়েছে, ছেলেদের সেবা হয়েছে, ভাত আর নাই। নাই তো নাই, মনে মনে চিন্তা করলাম যে ভাতের যে ফ্যানটা সেটা রাখা ছিল, আমি চিন্তা করলাম যে ভাতের ফ্যানটা মানে মারটাই আমি খাবো। একটুকু নুনে ছিটে দিয়ে যেই মাত্র খাবো বলে তুলে নিলাম মার, হাম্বারবে ছুটে এলো মহাদেবের ষাঁড়। যেই মাত্র আমি মারটা খাবো বলে তুলে নিলাম, এমন সময় হাম্মা রবে ছুটে এলো ওই মহাদেবের ষাঁড় হেলিকপ্টার। নমস্কার। ছোড়া ভূপদেব চতুষ্পাঠীর উদ্যোগে আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা প্রতিবারের মতো এবারেও মহতী হরিসভার আয়োজন করেছি। আজ তার শুভ উদ্বোধন। একটু আগে আমরা ভাগবত পাঠের মাধ্যমে আমরা শুভ উদ্বোধন করেছি। এখন আপনারা স্বনামধন্য কবিয়াল শ্রী নিমাই চ্যাটার্জি এবং তৎসহ শ্রী অলোক দাস প্রভুর সকল দুজনের কবিগানের মাধ্যমে লড়াই, এবং এই আসরেই প্রথম এই কবিগান আমরা পেয়েছি স্বনামধন্য সেই কবিয়ালকে, যার নিবাস আপনারা একটু আগে পরিচয় সব পেয়েছেন। আমাদের এই নিকটে, আসানসোলের নিকট ফুলবেড়িয়া গ্রামে। আপনারা তার সঙ্গে পাল্লাদারের সঙ্গে কবিগান শুনবেন, এবং আপনাদের নিকট প্রার্থনা যে আপনারা সকলে কোভিড প্রোটোকল মেনে সকলে মুখে মাস্ক রেখে আপনারা আসবেন, শুনবেন, গান শুনবেন। আগামীকাল ঠিক দুপুর 1টার সময় আমাদের শম্পা গোস্বামীর গান রয়েছে, যদিও আমাদের কার্ড বা লিফলেটে নাম রয়েছে আগামীকাল ভাগবত পাঠের, কিন্তু সেই ভাগবত পাঠের জায়গায় শম্পা গোস্বামীর কীর্তন গান হবে, এবং বিকেল 4টের সময় প্রদীপ পালের কীর্তন গান, সন্ধ্যে 7টার সময় মৌমিতা ঘোষের কীর্তন গান। আগামী পরশু দিন অর্থাৎ 29শে জানুয়ারি বাংলা 15ই মাঘ কীর্তনিয়া শ্রী যদুপতি চ্যাটার্জির কণ্ঠে গান শুনবেন বিকেল 4টের সময়, এবং সন্ধ্যে
7টার সময় আপনারা গান শুনবেন কিশোর পদ্মপলাশের কণ্ঠে, এবং তারপরের দিন অর্থাৎ 30শে জানুয়ারি আমাদের শ্রীধাম নবদ্বীপ থেকে মহাপ্রভু শ্রীচরণ পাদুকা আনয়ন হবে। তারপরে আমাদের এখানে একটা সেমিনার হবে, প্রতিবার যেমন হয়, বিভিন্ন গুণীজনরা সেখানে আসবেন, এলাকার যারা বিধায়ক রয়েছেন তারা সব আসবেন, আপনারা সকলে উপস্থিত থাকবেন। এবং বিকেল 4টের থেকে গান রয়েছে, আমাদের বিকেল 4টের থেকে ভাগবত পাঠ রয়েছে, যেখানে আমাদের শম্পা গোস্বামীর গান করার কথা ছিল, সেখানে ভাগবত পাঠিকা কাঞ্চনাজি, দেবী কাঞ্চনাজি তার কণ্ঠে ভাগবত পাঠ শুনবেন। তারপরে আমাদের রাসলীলা শুনবেন গৌরগোপাল সরকারের কণ্ঠে। এবং আগামী 31শে জানুয়ারি আপনারা সকাল 10টার সময় শ্রী শ্যামসুন্দর দের কণ্ঠে আপনারা কুঞ্জবিলাস গান শুনবেন। তারপর রাত্রে আমাদের মেঘলা দাশগুপ্তের অনুষ্ঠান রয়েছে ওই মঞ্চে। এইভাবে আমাদের অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে। এই মর্মে একটা কথা জানিয়ে দিই আপনাদের, যে আপনারা যারা এখানে আমাদের সদস্য পদ রেখে আমাদের সঙ্গে আমাদের সহযোগিতা করে অনুষ্ঠানকে আরও সুচারুভাবে চালনার ক্ষেত্রে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন, তাদের জন্য আমরা এবারে একটা বিশেষ ব্যবস্থা রেখেছি। যারা স্বর্ণময় বা দাতা সদস্য রয়েছেন তারা উপরে প্রসাদ পাওয়ার জন্য এখানে টোকেন পাবেন, সকালে এসে নিয়ে যাবেন। আর যারা হচ্ছে গিয়ে আমাদের সহযোগী সাধারণ এবং রৌপ্যময় সদস্য রয়েছেন তাদের জন্য টোকেনও রয়েছে। আমাদের ইস্কন থেকে টিম এসেছেন, তারাই তাদের বাসনে রান্না করে আপনাদেরকে প্রসাদ সেবা দিয়ে তারপর প্রসাদ আপনাদের খাওয়াবেন। আপনারা সকলে কিন্তু এখানে টোকেন নিয়ে যাবেন। এবং যারা আমাদের সদস্য হতে পারেননি, শুধুমাত্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তাদের জন্য আমাদের মাঠে প্রসাদ ভোজনের ব্যবস্থা রয়েছে সকলের জন্যই। আপনারা সকলেই কিন্তু আগামীকাল থেকে প্রসাদ গ্রহণ করবেন। সকলের জন্য খাবারের দুপুরের প্রসাদের ব্যবস্থা আছে, না থাকা নয়। সকলে কোভিড প্রোটোকল মেনে সুস্থ অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে অনুষ্ঠানকে সুচারুভাবে পরিচালনার জন্য সহযোগিতা করবেন। এই কথা বলে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমরা এখন 2 কবিয়ালকে সম্বর্ধিত করতে চাই। আমরা আমাদের রথিন মুখার্জি আমাদের কবিয়াল, হ্যালো, তাহলে এইবারে কবি গান, এইবারে কবি গান, আপনারা ধৈর্য ধরে শুনে যান। এইবারে কবি গান, আমরা ধৈর্য ধরে শুনে জানি এইবারে কবি গান। তাহলে আমি যে কথা বলছিলাম যে মা গো, আমি কত কষ্ট করে সংসারে আছি, স্বামীর সেবা দিয়ে, ছেলে মেয়েদের সেবা দিয়ে, খাইয়ে দাইয়ে মারটুকু খাবো বলে আমি হাতে তুলে নিয়েছিলাম। এমন সময় চলে এলো মহাদেবের ষাঁড়টা হাম্মা করে। আমি মনে মনে চিন্তা করলাম যে আমাকে বলা হয় জগৎ জননী, দুর্গাকে বলা হয় জগৎ জননী, জগতের মা হলেন দুর্গা। তাহলে একটা কুকুর আমার সন্তান, ছাগল আমার সন্তান, মানুষ আমার সন্তান, হাতি আমার সন্তান, গরু বাছুর আমার সন্তান, এই জগৎটা হলো আমার সন্তান, যার জন্যে আমাকে বলা হলো জগৎ জননী। তাহলে চিন্তা করুন, এই এড়িয়া গরুটাও হলো আমারই সন্তান। মা গো, যদি নিজের ছেলে মায়ের কাছে খাবার জন্যে ছুটে আসে, মা কোনোদিন ছেলেকে না খাইয়ে নিজে খেতে পারে না, তেমনি আমি মারটুকু খাবো বলে তুলেছিলাম মাত্র, যেই না আমার সন্তান অর্থাৎ ষাঁড়টা হাম্মা করে ছুটে এলো, আমি মারটুকু না খেয়ে মারটুকু ষাঁড়টাকেই আমি ধরিয়ে দিলাম। আরে 1 ঘটি জল খেয়ে আমি কাটাইলাম। তাহলে অফুরন্ত কবি গানে জানেন তো সবাই,
তো প্রথমেতে বাড়াবাড়ি আর করব না, বেশি বাড়াবাড়ি করব না। তবে একটা কথা বলে যাই যে মেয়েরা ঘর কন্যা করে স্বামীর কটা সুখে। অনেকেই জানেন মেয়েরা স্বামীর ঘর কন্যা করে কটা সুখে গো? না দুটো সুখ। সেই সুখ দুটো কি কি না কোথায় বলেন না, একটা ভাতের সুখ আর একটা কি সবাই জানে, ওই জন্য আমি আর বললাম না। সবাই বলে না একটা ভাতের সুখ আর একটা মানে যাকে স্বামীর সুখ বলা যায়। তা আমি মা গো যে বিয়ে করলাম, আমার কপালটা এতই খারাপ, এর সংসারে আসার থেকে আমার ভাতের অসুখ নাই আর স্বামীর অসুখ নাই। যদি বলেন স্বামীর সুখ নাইটা কিরকম, না যতই বাহাদুরি করে বলুক না কেন যে এক গণেশের বাপ আমি কার্তিকের মা, মাগো কি আর দুঃখের কথা বলবো, এই মরদটার কোনো মানে যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই। কোন শাস্ত্রে কোন পুরাণের মাঝখানে প্রমাণ করতে পারবে না, দেখাতে পারবে না যে দুর্গার গর্ভজাত সন্তান কার্তিক গণেশ বা লক্ষ্মী সরস্বতী। আমার গর্ভে কোনো সন্তানই হয়নি, যাই হোক যাবার সময় একটা জানতে চেয়েছে যে অসময়ে কেন আমি ওর দরবারে এসেছি, মানে ওর অফিস গোড়াতে এসেছি, এইটা বলে গেছে। তাহলে অসময়ে আমি তোমার কাছে কেন এলাম, তুমি এবার ধৈর্য ধরে শুনে যাও, ধৈর্য ধরে শুনে যাও। আমার বাবা ওই কঙ্খল নগরে একটা যজ্ঞ আরম্ভ করেছেন। বাবার বাড়িতে একটা যজ্ঞ আরম্ভ হচ্ছে, সেই যজ্ঞের নিমন্ত্রণ বাবা পাঠালো। আরে নারদ মুনি এসে আমায় নিমন্ত্রণ দিল, ওগো সেই কারণে তোমার কাছে আমি এসে যাই। আমি বাপের বাড়ি যাবো, ওগো অনুমতি চাই। আমার বাবা যজ্ঞ আরম্ভ করেছেন, সেই যজ্ঞে আমি যেতে চাই। শুধু আমি না, তুমিও চলো, আমাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দাও। সেইটি জানানোর জন্য আজ আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে এসেছি। আর বিয়ের থেকে বুঝলেন, বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত মরদের মুরাদ নাই একটা কাপড় দেওয়ার। তো যা করেছে আমি ছেঁড়া কাপড় ছিঁড়ে যাচ্ছে, আমার বাবা যা দিয়েছে বিয়ের সময় সেইগুলোই পরে দিন কাটাচ্ছি। ছিঁড়ে যাচ্ছে, আবার সেলাই করছি পরছি, আবার সেলাই করছি পরছি, ওই সেলাই করে করে পরে যাচ্ছে, একটা কাপড় আজ পর্যন্ত দিতে পারে নাই। তো তোমার কাছে আমি বেশি আবদার করব না, যেহেতু বাবার যজ্ঞাগারে যাব, অনেক আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব 59 জন দিদি জামাইবাবু তারা আসবেন, তাদের সামনে গিয়ে দাঁড়াবো। তোমার একটা মান সম্মানের ব্যাপার আছে, ছেঁড়া কাপড়টা পরে যদি যাই তোমার অসম্মান হবে, প্রেস্টিজ লাগবে। তো তুমি এক কাজ করো, যা করেছো দিতে পারো নাই ভালো হয়েছে, আজ অন্তত তুমি একটি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও, যে কাপড়টি পরে আমি যজ্ঞাগারে যাব বাবার। আর বেশি আবদার করব নাই, তোমার তো জোটা ধরিছে, একে বলা হয় জোটাধারী, তোমার তো জোটা ধরিছে, আর তোমার পাল্লায় পড়ে তোমার সংসারে এসে আমারও জোটা ধরব করি। তো যেহেতু যজ্ঞাগারে যাব, তুমি একটি কাপড় দাও আর তার সঙ্গে একটুকু তেল দাও। আমি ভালো করে মাথাতে তেলটি নিয়ে চুলটি বাগিয়ে বাপের বাড়ি যাব। আর বেশি কিছু আবদার করব নাই, যদি পারো এই দুটো কানের আর দুটো হাতের, যদি সোনার না পারো দুটো রূপার জল ধরানো দাও। মান সম্মানের ব্যাপার আছে, মানে এক কথায় কিছু অলংকার। তাহলে একটু তেল, একটি কাপড় আর কিছু অলংকার তুমি ব্যবস্থা করে দাও। চলো আমরা সবাই মিলে বাপের বাড়ি যাব গো, বাপের বাড়ি যাব গো। তাহলে এই বলিয়া প্রথম আসর নিব বিদায়।
ওগো আনাগোনা করতে হবে তা আমার জানাই। তাহলে এই অফুরন্ত কবি গান চিন্তা করুন মনে। ওগো এই বলে প্রথম আসর রাখবো এইখানে। তাহলে এই বলিয়া প্রথম আসর মোর সঙ্গ হলো। বাবা বাবা বাবা। আর দেবাদি দেবী উঠে তুমি যা বলিবে বলো।